মহানায়ক ছিলেন তাঁদের শ্বশুরমশাই সুমনা চ্যাটার্জি এবং মহুয়া চ্যাটার্জি। ভবানীপুরের বাড়ির এক ফুরিয়ে আসা বিকেলে স্মৃতির ঝাঁপি মেলে ধরলেন তারা। তুমি এগিয়ে যাও, সব কিছু করো, শুধু আমাকে ভুলে যেও না। মামি সব সময় এমনটাই বলতেন বাবিকে। মামি অর্থাৎ আমাদের শাশুড়ি মা গৌরী দেবী। তিনি ছিলেন সকলের মামি, কারণ মহানায়কের বড় নাতনি নবমিতা, মহানায়কের নাতি গৌরব ও মহানায়কের ছোট নাতনি মৌমিতার বাবা গৌতম চট্টোপাধ্যায় মাকে মামি বলতেন। সকলে সেটাই অনুসরণ করত। আর বাবি মানে আপনাদের মহানায়ক, আমাদের শ্বশুরমশাই। কাছের মানুষের প্রচুর আত্মত্যাগ না থাকলে একজন সবল মানুষ তৈরি হয় না। গৌরীদেবীর প্রচুর আত্মত্যাগ ছিল বলেই উত্তম কুমার মহানায়ক হতে পেরেছিলেন। ভাবুন তো, মামির গর্ভে তখন গৌতম। বাবি এসে বলছেন, আমি চাকরিটা ছেড়ে দিলাম, তুমি সংসার চালাতে পারবে তো? সেই সময়ও মামি বলেছিল, যেটা ভালো বোঝো সেটাই করো, শুধু আমাকে ভুলে যেও না। বাবি সত্যিই মামিকে ভুলে গিয়েছিলেন কি না সেসব নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের শিক্ষা রুচি এমন নয় যে গুরুজনদের নিয়ে এই আলোচনা করব, কিন্তু যেটা চোখের সামনে দেখেছি তা হলো মামি আমৃত্যু বাবিকে ভুলতে পারেননি। বাবি যে আর নেই এটা মামি মেনে নিতে পারেননি। যত দিনে এই সত্যিটা বুঝতে পারলেন ততদিনে মামিও শেষ হয়ে গিয়েছিলেন। বাবির মৃতদেহ ভবানীপুরের বাড়িতে এনে যে জায়গায় রাখা হয়েছিল, মামি প্রায় প্রতিদিনই সেইখানেই শুয়ে থাকতেন। মামি ভাবতেন রাত হলে বাবি আসবে। বাবি বেঁচে থাকাকালীনও শাশুড়ি মায়ের তেমনই ধারণা ছিল। রাতে ঘুমোতেন না, আর বাবি চলে যাবার পর তো ভাবতেন এই বুঝি বাবি আসবে। মামির ড্রেসিং টেবিলের ওপর বাবির ছবি রাখা থাকতো, খবরের কাগজ থেকে কেটে রাখা ছবি। ঠিক রাত 12টার পর ওখানে ধূপ ধুনো দিতেন মামি, আর মুখে খালি একটাই কথা, উত্তম আসবেই। বাড়ির কেউ সে সময় মামিকে বাধা দিতে পারত না। জানেন, মামির ব্রেস্ট ক্যান্সার হয়েছিল বাবি মারা যাওয়ার আগেই, কিন্তু উনি কাউকে বলেননি, চেপে রেখেছিলেন। এতটাই অভিমানী ছিলেন আমাদের শাশুড়ি মা। মহুয়া দেবী বললেন, আমার বাবা চিকিৎসক লালমোহন মুখোপাধ্যায় ছিলেন বাবির বাল্যবন্ধু। আমাদের বাড়ি একই পাড়ায়, ফলে আমি ছোট থেকে এই বাড়িতে আসছি, দেখছি। আমি বাবিকে উত্তম কাকু বলে ডাকতাম, উনি আমাকে বলতেন লেলোর বেটি। আসলে বাবাকে তাঁর বন্ধুরা লেলো বলে ডাকতেন, সেই থেকেই লেলুর বেটি। ইউনাইটেড মিশনারি স্কুলের ছাত্রী ছিলাম আমি। স্কুলে আমার লোকাল গার্জেন ছিলেন বাবি। আমি স্কুলে যখন ভর্তি হই 2 বছরের জন্য বাবা বর্ধমান মেডিকেল কলেজে ডাক্তারি করতে চলে যান। তখন মহিলাদের গার্জেন করা যেত না, ফলে আমার মা গার্জেন হতে পারলেন না, বরং বাবি আমার লোকাল গার্জেন হয়েছিলেন। গৌরী এবং দেবী আসলে 2 বন্ধু। আপনারা যে গৌরী দেবী বলেন, আসলে গৌরী এবং দেবী দুজন আলাদা মানুষ, 2 বন্ধু। দেবী হলেন আমার মা, যিনি মামির হরিহর আত্মা ছিলেন। খুব বন্ধুত্ব ছিল দুজনের। মামির সঙ্গে মাও স্টুডিওতে যেত, আর সকলে বলতো ওই দেখ গৌরী দেবী এসেছে। সেখান থেকে 2 বন্ধুকে দেখে এই সম্বোধন চালু হয়ে যায়। পরে মামিকে সম্মান করেও গৌরী দেবী বলা হতো, কিন্তু তার শুরুটা ছিল এইরকম। আমাদের শ্বশুরবাড়ির বারান্দা থেকে মামি চিৎকার করতেন, দেবী দেবী, আর মা আমাদের বাড়ি থেকে সাড়া দিয়ে মামি ইশারা করতেন, ফোন কর। ফোনে একবার মামি বললেন, এখনই ব্যাগ গুছিয়ে নে। মাও ব্যাগ গুছিয়ে নিল। বাবি আর মামির সঙ্গে চলে গেল ঝিন্দের বন্দি 27 দিনের আউটডোরে। আমাদের বাড়িতে আলো হাওয়া ভরা একটা বড় ঘর ছিল। রাত 8টার পর গৌরী কাকিমা সেখানে যেতেন, আড্ডা হতো। বাবাকে প্রত্যেক দিন সকালে উনি ফোন করতেন, আজ গা ম্যাজ ম্যাজ করছে, আজ অম্বল হয়েছে, প্রেশার দেখাতেন বাবাকে। মহানায়কও বাবার চেম্বারে গিয়ে প্রেশার মাপিয়ে তারপর শুটিংয়ে যেতেন। মহানায়ক আর ওর স্ত্রীর মধ্যে ঝামেলা হলে আমার বাবা ছিলেন ন্যায়দণ্ড। দুজনকেই বকুনি দেওয়ার অধিকার ছিল। যার যেটা ভুল তাকে সেটা সরাসরি বলতেন, এতটাই সহজ ছিল সম্পর্ক। প্রত্যেক দিন সকালে শুটিংয়ে যাওয়ার আগে 1 কাপ লিকার চা খেতেন বাবি, আর হারমোনিয়াম বাজিয়ে রেওয়াজ করতেন। প্রতিদিন সকালে এই বাড়িতে এসে বাবি তার মাকে অর্থাৎ আমাদের ঠাকুমার সঙ্গে দেখা করতেন। উঠোনে দাঁড়িয়ে মাকে চিৎকার করে ডাকতেন। ঠাম্মা ওপর থেকে নেমে আসতেন। ঠাম্মা তো সাদা শাড়ি পরতেন, একদিন রান্না করতে করতে নেমে এসেছেন, হাতের হলুদটা শাড়িতেই মুছে নিয়েছেন। বাবি দেখে বললেন, এ কি, তুমি একটা এমন শাড়ি পরেছো কেন? ঠাম্মা বললেন, বাড়িতে কি পাট ভাঙা কাপড় পরবো?
বাবি বলেছেন, হ্যাঁ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরে থাকবে। বাবির কথা সকলেই এত মেনে চলতো যে তারপরের দিন থেকেই বাবি আসার আগেই পরিষ্কার কাপড় পরে নিতেন ঠাম্মা। বাবি কিন্তু কনজারভেটিভ ছিলেন। শুধু বাবি নন, এই বাড়ির সকলেই তেমন মনোভাব ছিল। একবার বরুণ কুমারের কন্যা কুমকুম, তরুণ কুমারের কন্যা ঝিমলি আর আমি আর আমাদের দুজন বন্ধু মিলে বসুশীতে সিনেমা দেখতে গিয়েছি। আমরা তখন ক্লাস 9-এ পড়ি। সব বন্ধুই সিনেমা দেখতে যায়, আমরা যাই না কখনো, তা সেবার গিয়েছি। ওখানকার মালিক মন্টু বসুর সামনে তো যাওয়া যাবে না, তিনি দেখলে সরাসরি বাবিকে বলে দেবেন। সকলের মধ্যে আমার একটু সাহস বেশি, আমি টিকিট কাটবো বলেছি। পড়বি তো পর। সেই দিনই বাবির মন্টুবাবুর সঙ্গে কোনো একটা কাজ ছিল। আমরা দাঁড়িয়ে টিকিট কাটছি আর বাবি সোজা ঢুকছে বসুশীতে। সেটা আমি দেখিনি, কুমকুম বা ঝিমলি কেউ একটা দেখে বলছে, এই জ্যাজান। ওরা বাবিকে জ্যাজান বলে ডাকতো। আমি বললাম, কোথায়? বলছে, ওই যে ঢুকলো। আমি তখনও বলছি, কিছু হবে না, আমরা সিনেমা দেখে তবেই যাব। আমরা আবার অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে গিয়েছি। এবার হলে ঢুকতে যাচ্ছি, দেখি উল্টো দিক থেকে বাবি আসছে। পড়িমড়ি করে টিকিট ফেলে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। আমি এই বাড়িতে আসিনি, শুনেছিলাম কুমকুম আর ঝিমলিকে বাবি ডেকে বলেছিলেন, যদি সিনেমা দেখার খুব শখ থাকে আমাকে বলে দেবে, বাড়ির গাড়ি করে নিয়ে যাওয়া হবে, সিনেমা দেখে চলে আসবে। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সিনেমা দেখা যাবে না। ওর ওই গলার আওয়াজ শুনেই ভয়ে হিম হয়ে যেতাম। আমার পিসিরাও একবার সিনেমা দেখতে গিয়ে বাবির কাছে ধরা পড়ে গিয়েছিল। সেবার 3 পিসি টিকিট কেটে গিয়েছে সিনেমা দেখতে। ওরা কিন্তু বাবির সিনেমাটাই দেখবে। সিনেমা হলে ঢোকার সময় বাবি ওদের দেখেছেন। সেদিন কিন্তু কিছু না বলে চলে গিয়েছিল। পরে আমার বাবাকে বলেছিল ঘটনাটা। এবার আমার বাবা ধরেছেন পিসিদের, তোদের কি কোনো লজ্জা নেই? উত্তমের বই তোরা লাইন দিয়ে টিকিট কেটে দেখবি? পিসিরা বলছে, কি করব, সবসময় টিকিট দাও, ওকে বলা যায়? বাবা বলেছিলেন, জানিস না পছন্দ করে না ও, কাউকে বলবি টিকিট কেটে দেবে। পড়াশোনা বাবি খুব ভালোবাসতেন, লেখাপড়া করো, গান গাও, এসব তার পছন্দ ছিল। কিন্তু বাড়ির মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে সেটা পছন্দ করতেন না। এ বাড়ির কারও সেটা পছন্দ ছিল না। আমি একবার সাউথ পয়েন্টে চাকরি পেয়েছিলাম। তখন বাবি বেঁচে নেই। আমাদের খুড়শ্বশুর তরুণ কুমার ছিলেন। তিনি কিন্তু পড়াতে দেননি, বরং আমাকে বলা হয়েছিল, পড়ানোর যখন শখ হয়েছে 4-5 জন গরিব দুঃখীকে নিয়ে নিচের ঘরটা খালি থাকে, সেখানে পড়াক। গান গাও, গান শেখাও, লেখাপড়া করো, আঁকো, বাড়িতে সেলাই করো, এসব পছন্দ করতেন ওরা। আমার পিসিরা, মা, এ বাড়িতে 2 মাসি শাশুড়ি, আমাদের শাশুড়ি, সবাই মিলে শীতকালের আগে পুজোর পর থেকেই একসঙ্গে বসে উল কাঁটা নিয়ে সোয়েটার বুনতেন। প্রত্যেক দিন দুপুরে খাওয়া হয়ে গেলে 3টের পর এ বাড়িতে চলে আসতেন সকলে। আমার বড় পিসি ছিল সেলাইয়ের মাস্টার। মামিও খুব ভালো সেলাই করতেন। একজন এক একটা অংশ ধরত, কেউ গলা, কেউ পিঠ, কেউ হাতা বুনতেন। 1 দিন বা 1.5 দিনে একটা করে সোয়েটার শেষ করে ফেলতেন। তার সঙ্গে বিকেলবেলা একসঙ্গে মুড়ি চপ খাওয়া চলত। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর আগের দিন অরন্ধন হতো। মামি একা হাতে অন্তত 50 জনের রান্না করতেন। ডায়মন্ড হারবার থেকে ইলিশ মাছ আনা হতো। শুধু নিজের জন্য নয়, বিভিন্ন লোককে দেওয়া হতো। ইলিশ কাটার জন্য বাজার থেকে লোক আসতো। জোগাড় দেওয়ার জন্য পিস শাশুড়ি, মাসি শাশুড়িরা আসতেন। রান্না কিন্তু মামি পুরোপুরি একা হাতে করতেন। আমাদের শ্বশুরবাড়ির লক্ষ্মী পুজোর ভোগ ঠাম্মা রান্না করতেন, আর সরস্বতী পুজোর ভোগ মামি রান্না করতেন। মামি বাবি একসঙ্গে লক্ষ্মী পুজোয় বসতেন। 1979 পর্যন্ত এই রেওয়াজ ছিল। লক্ষ্মী পুজোর সময় মামি নিজের শাড়ি আমাদের পরতে দিতেন। কে কোনটা ভালোবাসে, কাকে কোনটা মানাবে দেখে আমাদের দিতেন। কুমকুম ঝিমলিকেও বেনারসি পরতে দিতেন। কার কোনটা পছন্দ জিজ্ঞেস করতেন। ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে 6টা-7টা লম্বা বেনারসির বাক্স নিয়ে লোক আসতো এ বাড়িতে। মামি বেনারসি পছন্দ করতেন, অথবা পুজো ছাড়া অন্য সময় বাবি ব্যস্ত থাকলে মামি বেনারসি বাড়িতে আনিয়ে নিয়ে কিনতেন। শরীর ভালো থাকলে অবশ্য মামি নিজেই দোকানে যেতেন। বিয়ের তারিখ বা জন্মদিনে বাবি নিজের হাতে করে বেনারসি কিনে মামিকে দিতেন। মহানায়কের পুত্রবধূ, যাকে মহানায়ক নিজে পছন্দ করে বাড়িতে এনেছিলেন, সেই সুমনা দেবী বললেন, আমাকে বাবি বৌমা বলে ডাকতেন। বিয়ের পর প্রথম বছর জন্মদিনে সোনার কানের দুল গড়িয়ে দিয়েছিলেন। জন্মদিন, বিয়ের তারিখে শাড়ি গয়না দিতেন।
মামি পছন্দ করে কিনে দিতেন। ওর চলে যাওয়ার সময়টা খুব কঠিন ছিল। ঠাম্মা আর মামির পক্ষে সেই শোক সামলে ওঠা সহজ ছিল না। মামি ভাবতেই পারেননি বাবি নেই। মামি রাগ হতো, দুঃখ হতো। আসলে অত বছর উনি মহানায়ককে কাছে পাননি। উনি ভেবেছিলেন শেষ দিকে বাবি তার কাছে চলে আসবেন, আগের মতো তার সঙ্গে থাকবেন। মহানায়ক তার ছেলেকে বলেওছিলেন ফ্ল্যাটে মামিকে নিয়ে থাকবেন, কিন্তু সেটা আর হয়নি। মামি তো জমিদার বাড়ির মেয়ে ছিলেন, 7খানা বাড়ি ছিল ওদের। বড় হওয়াটা ছিল অন্যরকম, ফলে ওর অভিমান খুবই সঙ্গত। নবমিতার জন্মের পরে মামি ভেবেছিলেন নাতনি হয়েছে, এবার বোধহয় ফিরে আসবে, কিন্তু তা আর হয়নি।